যদি এমন হতো ঘুম ভাঙতেই তোর আমার দূরত্বের কথা মন থেকে মুছে যেত, আমি আমার মেঘকে আবার আমার করে পেতাম, তবে কতই না ভালো হতো। অন্তত পক্ষে নির্ঘুম রাত কাটিয়ে তোকে না পাওয়ায় আক্ষেপ বুকে চেপে একরাশ হাহাকার নিয়ে দেশ ছাড়তে হতো না। মিস ইউ কলেজে। দ্বিতীয় পৃষ্ঠাতে লেখা, এই শহরে সব আছে, কিন্তু তোর গায়ের গন্ধ নেই। আবির যে তার মেঘকে ছাড়া একদমই ভালো নেই। 3, 4, 5 প্রতিটা পৃষ্ঠা উল্টাচ্ছে। অতঃপর 23 নম্বর একটা পৃষ্ঠাতে আবার নজর স্থির হলো। পৃষ্ঠাতে লেখা, তুই এত নিষ্ঠুর কিভাবে হতে পারলি? আমাকে দূরে ঠেলে সত্যি কি ভালো আছিস, কিন্তু আমি কেন পারছি না? 23 দিনও কেন একবারের জন্য হাসতে পারছি না? চোখের সামনে শুধু তোর অভিমানের মুখটা ভেসে উঠছে মেঘ। মানুষ তো কত ভুল করে, কই এত বড় শাস্তি কি কেউ পায়? আমাকে কেন এত বড় শাস্তি দিলে? কয়েকটা পৃষ্ঠা পর আরেকটাতে লেখা, হে দেশ আমার সব কেড়ে নিয়েছে মেঘ। আমার আমিটাকে হারিয়ে ফেলতেছে। আমার জীবন বিষণ্ণতায় ছেয়ে যাচ্ছে। চারদিকে সবেতে বিরক্তি জন্মেছে। মেঘের দুচোখ টলমল করছে। মেঘের হাতে থাকা সব কাগজ পড়ে গেছে, বাতাসে উড়ে পৃষ্ঠাগুলো চলে যাচ্ছে। মেঘ কাছের পৃষ্ঠাগুলো তুলে তাড়াতাড়ি করে লাগেজে রেখে লাগেজ আটকালো। 2-1টা পৃষ্ঠা দূরে চলে যাচ্ছে। মেঘ পৃষ্ঠাগুলো উল্টাতে উল্টাতে রুমের মাঝ বরাবর চলে যাওয়া পৃষ্ঠাটা উল্টালো। ওইটাতে লেখা, পৃথিবীতে আমার প্রাপ্য সবকিছুর বিনিময়ে হলেও যদি তোর অভিমান ভাঙানো যেত, আমি আবির সব ছেড়ে আজই দেশে চলে আসতাম। বিশ্বাস কর, আমি আজই চলে আসতাম। আমি যদি একবারের জন্য বুঝতে পারতাম তোর গায়ে হাত তুললে তুই এতটা অভিমান করবি, তাহলে কোনোদিন তোর গায়ে হাত তোলার তুই সাহস দেখাতাম না। তোর অভিমান আমাকে ভেতর থেকে ধ্বংস করে ফেলতেছে। এসব সহ্য করতে না পেরে যদি কখনো মারা যায়, তবে জেনে রাখিস আমি আবির আমৃত্যু তোকে ভালোবেসেছি, আর তোর অভিমানের কারণেই মরেছে। মেঘের দুচোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। পৃষ্ঠা উঠিয়ে যেই উঠতে যাবে তখন নজর পড়ে সামনের দেয়ালের দিকে। আগে রুমে অনেক জিনিসপত্র থাকায় এই দেয়ালের প্রতি নজরই পড়েনি। এখন রুম সম্পূর্ণ পরিষ্কার হওয়ায় দেয়ালের কালো পর্দার উপর মেঘের নজর আটকে গেছে। মেঘ মনে মনে ভীত হচ্ছে ঠিকই, কিন্তু কিছুটা কৌতূহল কাজ করছে। জোরে শ্বাস টেনে এগিয়ে গেল পর্দার কাছে। এক সাইড থেকে পর্দা টেনে দেয়াল উন্মুক্ত করে দিল। দেয়ালে কিছু একটা ছবি আঁকা। কাছাকাছি থাকায় মেঘ ঠিকমতো বুঝতে পারছে না, তাই পেছাতে লাগলো। কিছুটা পেছাতেই থমকে দাঁড়ালো। পুরো দেয়াল জুড়ে বড় করে মেঘের একটা হাস্যোজ্জ্বল ছবি আঁকা, যার পাশে লেখা আমৃত্যু ভালোবাসি তোকে। নিচে গত বছর জানুয়ারির দিকের তারিখের লেখা। যখন আবিরের রুমে রং করানো হয়েছিল তখনই ছবিটা আঁকিয়েছিল, যেটা 1 বছর যাবৎ পর্দার আড়ালে লুকিয়েছিল। আবিরের রুমে তালা দিয়ে রাখার কারণটাও মেঘ আজ বুঝে গেছে। মেঘ দুচোখ বেয়ে পানি পড়ছে। বারবার শুধু মনে হচ্ছে, একটা মানুষ এতটা ভালো কিভাবে বাসতে পারেন? মেঘ এক পা করে পেছাতে পেছাতে হঠাৎ শক্ত কিছুর সাথে ধাক্কা খেল। পেছনে ঘোরার আগেই আবিরের ঠান্ডা কণ্ঠ শোনা গেল। সব রহস্য উদ্ঘাটন করা শেষ? মেঘ আবিরের দিকে তাকাতেই আবির মেঘের চোখ মুছে শান্ত কণ্ঠে বলল, কাঁদলে যদি তোমাকে পাওয়া যেত, তাহলে আমি আবির গত 11 বছর তোমাকে 100 কোটি বার আমার করে পেতাম। মেঘ অতর্কিতে আবিরের প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়ে অবাধে কাঁদতে লাগলো। যে কান্নায় কোনো অভিযোগ নেই, না পাওয়ার আক্ষেপ নেই, আছে শুধু আবিরের সীমাহীন ভালোবাসা। এই কান্না কষ্টের নয়, এই কান্না সুখের। পৃথিবীর বুকে আবিরের মতন একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার সুখ। আবিরও মেঘকে বারণ করছে না, বরং শক্ত করে বুকে জড়িয়ে ধরে মোলায়েম কণ্ঠে বলল, ভালোবাসা মেঘ, আমৃত্যু ভালোবাসি তোকে। মিনিট 10 পর রাকিবের কল আসছে। আবির কল রিসিভ করতেই রাকিব বলে উঠল, মিটিংয়ের আর মাত্র 30 মিনিট বাকি। কোথায় আছিস? লাঞ্চের পর মিটিং দে। হোয়াট? তুই না বের হচ্ছিলি, এখন কোথায়? বউকে মিস করছিলাম, তাই বাসায় চলে আসছে। এখন রাখছি, কল দিয়ে বিরক্ত করবি না। অবশ্যই কল দিলেও পাবি না। বাই। আবির মেঘের কপালে নিগড় চুমুখে পুনরায় জড়িয়ে ধরে বলল, ভালোবাসা হিয়ার আম্মু। মেঘ নাক টেনে ভেজা কণ্ঠে বলল, আমিও ভালোবাসি আহিয়ার আব্বু। আমার আবির ভাই কোথায়? আবির ভাই, ও আবির ভাই। বন্যা এক নিঃশ্বাসে 3 বার ডেকে অতপর থামল। ঠোঁটের কোণে সিক্ত হাসি ঝুলিয়ে মেঘের অভিমুখে চাইল। মেঘ রাগে ফোঁস করে শ্বাস ছাড়ছে। অভিমানে নাকের ডগা ফুলে আছে। মেঘের অভিমানী চেহারা দেখে বন্যার মুখের হাসি প্রখর হলো। পরপর 2 বার ভ্রু নাচাতেই মেঘ ভেঙচি কেটে অন্যদিকে মুখ ঘুরালো। বন্যা মুচকি হেসে আবারও প্রশ্ন করল, আমার আবির ভাই কোথায়? মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে বলল, আবির ভাই তোর হলো কবে থেকে?
তুই যেদিন থেকে আমার ভাসুরে বউ হয়েছিস সেদিন থেকে উনি আমার আবির ভাই হয়ে গেছে। মেঘ দাঁতে দাঁত পিষে বলল, আবির ভাই শুধুই আমার? আমি কি বারণ করলাম নাকি? আমার আবির ভাই তো তোরই। আমার আবির ভাই বলবি না, মেজাজ খারাপ হয় আমার। তুই যখন আমার সামনে আমার ভাসুর মানে তোর জামাইকে ভাইয়া বলে ডাকিস তখন আমার কেমন মেজাজ খারাপ হয় বল। আমি তোর ভাইয়াকে ভাইয়া বলে ডাকলে তোর কেমন লাগবে বলবো? তানভীর ভাইয়া বলে ডাকবো? মেঘ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করলো। চুপ কর, আমার ভাইয়া শুধু আমার ভাইয়া, বুঝতে পেরেছিস? বন্যা একটু সময় চুপ করে থেকে ফির বলল, এই যে তুই রাগ করে অসময়ে বাড়ি থেকে বেরিয়ে এলি, আমার ভাসুর আমাকে প্রশ্ন করলে কি জবাব দেবো আমি? তুই বলবি তুই কিচ্ছুই জানিস না, আমাকে তুই চিনিস না। বন্যা আর চোখে দূরে রাস্তার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল। ওই দেখ তোর ভাইয়া আসছে। বন্যা ছটপট দূর্বাঘাস থেকে উঠে দাঁড়িয়ে জামা ঝেড়ে নিল। মেঘের পাশ থেকে ব্যাগটা টেনে দ্রুত গতিতে হাঁটতে শুরু করলো। এর মধ্যে মেঘও উঠে দাঁড়ালো। বন্যা কয়েক কদম সামনে এগোতেই তানভীর বন্যা ঠিক সামনে এসে বাইক থামলো। হেলমেট খুলতে খুলতে গুরুতর কণ্ঠে আওড়ালো, আমাকে দেখে পালাচ্ছিলে কেন? বন্যার এক পলক মেঘকে দেখে অত্যন্ত কোমল গলায় বলল। আপনি যাকে ভাবছেন আমি আসলে সে না। সঙ্গে সঙ্গে এক আঙ্গুলে মেঘের দিকে ইশারা করে ফের বলল, ওই যে মেয়েটাকে দেখছেন, আমি কিন্তু মেয়েটাকে একদমই চিনি না। মেঘ নামে কাউকে আমি চিনতেই পারি না। আমি হাঁটতে বেরিয়েছিলাম আর হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। তানভীর হেলমেটের উপর কনুই রেখে থুতনিতে 2 আঙ্গুল চেপে বন্যার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল। বন্যার কথা শেষ হতেই ঠোঁটে স্মিত হাসি টেনে বলল, ও আচ্ছা, এই তাহলে কাহিনী। তুমি হাঁটতে হাঁটতে 14 কিলো চলে এলে, অথচ জানতেই না কিছু। অচেনা এক মেয়ের সাথে গত 1 ঘন্টা 26 মিনিট যাবৎ গল্প করেছ, সেদিকেও খেয়াল নেই। তুমি যে আমার বউ সেটা মনে আছে তো? নাকি আমি কে তাও ভুলে গেলে? বন্যা ঘন ঘন পল্লব ঝাপটে ধীর গলায় বলল, আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আপনি কি নাটক করেন? না না, একদমই না। আমি বাংলা সিনেমা করি, পূর্ণদুর্গ বাংলা ছায়াছবি। প্রেমের নাম বেদনা। আমার বউ আমাকে চেনে না। বন্যা নিঃশব্দে হেসে মেঘের দিকে তাকালো। চাপা স্বরে বিড়বিড় করে বলল, আপনার বোন বলেছে আমি তাকে চিনি না, এটা সবাইকে বলার জন্য। তানভীর কপাল গুটিয়ে মেঘের দিকে নির্বিকার ভঙ্গিতে বলল, এই মেয়েকে আমিও তাকে চিনি না। আমি আমার বউকে নিতে এসেছি। যার যার বউ দায়িত্ব তার তার। আল্লাহ, তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া, আমার বউ আমাকে ভুলেনি। মেঘ কপালে কয়েকটার ভাঁজ ফেলে বিরক্তির স্বরে বলল। কালে কালে কত কি দেখবো, এত ঢং নিতে পারছি না। মেঘ মুখ ভেঙচিয়ে ভেঙচিয়ে তানভীরদের পাশ কাটিয়ে যেতে লাগলো। তানভীর মুচকে হেসে আস্তে করে বলল, সামনে যাও আপুই, তোমার ঢং স্বয়ং দাঁড়িয়েছে তোমার অপেক্ষায়। তানভীরের কথা মেঘ শুনল কিনা বোঝা গেল না। মেঘ হাতে থাকা সাইড ব্যাগটা ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে লাগলো। তানভীর বন্যাকে ইশারা দিল বাইকে ওঠার জন্য। বন্যা এগিয়ে এসে জানতে চাইল, আবির ভাই এসেছেন? হ্যাঁ, কোথায়? ভাইয়া আছেন জায়গা মতো। তোমার ভাবতে হবে না, তুমি কেবল আমাকে নিয়ে ভাবো। ভাইয়ের বউ ভাইয়াকে সামলে নেবে। তানভীরের কথায় বন্যা লাজুক হাসল। তানভীর আবারও বলল, তুমি এখানে এসেছো সেটা আমাকে জানানোর দরকার ছিল না? মেঘ আমার ফোন নিয়ে বন্ধ করে রেখেছিল। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। একজনের রাগ 10 জনের সাথে দেখাবে। এত অভিমান মনের মধ্যে কিভাবে পুষে রাখে আল্লাহ ভালো জানে। বন্যা চাপা নিঃশ্বাস ছেড়ে বলল, মেঘ ভাইয়ের ওপর খুব রাগ করেছে। আপনি আর ভাইয়া দুজনেই তার সাথে অন্যায় করেছেন। একটা সাধারণ বিষয় নিয়ে কেউ এত বাড়াবাড়ি করে? বাড়াবাড়ি করলাম কোথায়? গতকাল ভাইয়ের 30 মিনিটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল। আমি সব কাগজপত্র রেডি করে দিয়ে এসেছি। ভাইয়া বনুকে 1 কাপ কফি করে দিতে বলেছিল। সে 20 মিনিট লাগিয়ে স্পেশাল কফি করে এনেছে। যেই মাত্র ভাইয়ের মিটিং শুরু হয়েছে, অমনি রুমের টাইলসে স্লিপ খেয়ে কফির কাপ সমেত ভাইয়ের উপরে গিয়ে পড়েছে। কাগজপত্র, ল্যাপটপ, ফোন, মিটিং সব শেষ। সবচেয়ে বড় বিষয়, ভাইয়ের হাতে শরীরে পর্যন্ত গরম কফি পড়েছে। তার জন্য ভাইয়ের আগে ধমক দিয়েছিল, একটু বেশি জোরেই ধমক দিয়েছিল। তার জন্য গতকাল থেকে গাল ফুলিয়ে বসে আছে। বাসার কারোর সাথে কথা বলছে না। কান্না করে আব্বুর কাছে বিচার দিয়েছে। মেয়ের আদুরে কান্না দেখে আব্বু ভাইয়াকে যা তা শুনিয়েছে। আমাকেও ছাড় দেয়নি আব্বু। এই দায় কার বলো? আপনার, সব দোষ আপনার। আমি কি করলাম? ভাইয়ের কতটা ক্ষতি হয়েছে বনু সেটা একটাবারও বোঝার চেষ্টা করছে না। এদিকে আব্বুর ধমকে ভাইয়ের মনে হচ্ছে সে আজও আদর্শ স্বামী হতে পারেনি। তার স্ট্রাগল, ভালোবাসা সবকিছু মিথ্যে মনে হচ্ছে। এই নিয়ে চলছে মান অভিমান। এখানে আমার দোষ কোথায়? আমি শুনেছি আপনি দুজনের রাগ কমানোর চেষ্টা করার বদলে তাদের মধ্যে ঝামেলা আরো বাড়িয়ে দিয়েছেন। আমি তাদের দুজনকে খুব ভালোভাবেই চিনি। দুজন ভাঙবে তবু মস্কাবে না। একজন অন্যজনকে ছাড়া খাবে না, ঘুমাবে না, অথচ তারা এমন ভাব নেবে যেন 100 বছরও তাদের এই রাগ ভাঙবে না। ভাইয়া কি পারবে মেঘের রাগ ভাঙাতে? দেখতে চাও?
বন্যা ঘন ঘন এপাশ ওপাশ মাথা নেড়ে জবাব দিল, না না, আমি দেখতে চাই না, শত হোক ভাইয়া আমার ভাসুর হন। রাস্তার পাশে একটা অলকানন্দা ফুলের গাছ, যাতে হলুদ রঙের ফুলগুলো ঝলমল করছে। মেঘ যেতে যেতে থমকে দাঁড়ালো, ব্যাগ থেকে ফোন বের করে গাছের কাছে দ্রুত এগিয়ে গেল। 2টা ছবি তুলে যেই মাত্র একটা ফুল ছিঁড়তে যাবে, অমনি দোতলা থেকে একটা পিচ্ছি ছেলে চিৎকার করলো। এই ফুল নিচ্ছে কে? মেঘ দ্রুত পায়ে দূরে সরে দাঁড়ালো, আমতা আমতা করে বলল। একটা ফুল নেই? না। মেঘ মন খারাপ করে ফুলগুলোর দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। পিচ্ছিটার দিকে চেয়ে আবারও বলল। একটা নেই? পিচ্ছিটা কণ্ঠস্বর ভারী করে চিৎকার করলো। না না না। মেঘ ভ্রুকুচকে বিড়বিড় করতে করতে চলে যেতে লাগলো। মেঘের হাবভাব দেখে পিচ্ছিটা ফের ডাকলো। এই মেয়ে, নিয়ে যাও ফুল, একটাই নেবে কিন্তু। মেঘ দাঁতে দাঁত পিষে বলল। লাগবে না। মেঘ ফুটপাতে রাস্তা ধরে হাঁটছে। কিছু দূর যেতেই মনে হলো কেউ তার পেছন পেছন হাঁটছে। মেঘ একটু থেমে পেছনে ফিরে তাকালো, কিন্তু কোথাও কারো অস্তিত্ব নেই। মেঘ আবারও হাঁটতে লাগলো। আশেপাশে কোথাও রিকশার কোনো অস্তিত্বই নেই। মেঘের মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছে। 1 পা 2 পা হাঁটছে আর বারবার থমকে দাঁড়াচ্ছে। ভয়ে ভয়ে ব্যাগ থেকে ফোন বের করে আবিরের নাম্বারে কল করলো। ডায়াল করতে যাবে তখনই মনে হলো তারা গতকাল থেকে কেউ কারোর সঙ্গে কথা বলছে না। সামান্য কারণে কল দিয়ে কথা বলে ফেললে ভালো দেখাবে না। মেঘ ফোন ব্যাগে রেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। খানিক থেমে যখনই হাঁটা শুরু করবে তখনই মেঘের ওড়নাতে টান পড়ল। মেঘ তৎক্ষণাৎ গলার সামনের ওড়না চেপে ধরে আতঙ্কে পিছু ঘুরল। সামনে দাঁড়িয়ে আছে আবির। অনাকাঙ্ক্ষিত সময়, অপ্রত্যাশিত ব্যক্তির উপস্থিতি হৃদয়ে তোলপাড় চালাচ্ছে। অপরিচিত কেউ ভেবে যতটা আতঙ্কিত হয়েছিল, নিজের প্রিয় মানুষটাকে দেখে সেই আতঙ্ক বিলীন হতে সময় লাগলো না। আবির এক হাতের আঙ্গুল দিয়ে ওড়নার মাথা পেঁচাতে পেঁচাতে মেঘের গা ঘেঁষে দাঁড়ালো। অন্য হাতে থাকা অলকানন্দা ফুলটা মেঘের কানের কাছে গুজিয়ে দিতে দিতে বলল। ফুলকে যেমন ফুলের সাথে রাগ করা মানায় না, তেমনি আবির তার মেঘ ছাড়া একদমই বেমানান। মেঘের শরীরের শিরা উপশিরায় বহমান রক্ত প্রবাহ ঝোড়ালো হচ্ছে। ভয়, আতঙ্ক সব কিছুর ঊর্ধ্বে প্রিয় মানুষের স্পর্শ। মনে সাহস পাওয়ার একমাত্র অবলম্বন। মেঘ আর চোখে আবিরের গালের দিকে তাকিয়ে আছে। অবসন্ন রোদে আবিরের ছাপধারীগুলো ঝলমল করছে। না চাইতেও গাল স্পর্শ করতে ইচ্ছে করছে, কিন্তু অভিমানেরা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাকে। সহসা গাল ফুলিয়ে নিঃশব্দে নিঃশ্বাস ছেড়ে গুরুগম্ভীর কণ্ঠে মেঘ বলল। আপনি এখানে এসেছেন কেন? আমার বউকে ছাড়া আমি চোখে অন্ধার দেখি, কি করব বলো? চোখের ডাক্তার দেখান। কালো সানগ্লাসের বদলে সাদা চশমা ধরিয়ে দিবে, তখন খুব ভালো লাগবে। আবির ভরাট কণ্ঠে বলতে শুরু করলো। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীর ঘর থেকে 1 পা বের হতে পারে না, সেখানে তুমি আমার রুম থেকে বেরিয়ে দিব্যি টইটই করে এখানে চলে এলে। মেঘ ইতস্ততভাবে জবাব দিল। আমি অনুমতি নিয়েছি। কখন, কিভাবে, আমি কোথায় ছিলাম? স্বপ্নে। আবির কপালে ভাঁজ ফেলে ফের জিজ্ঞেস করল। আমি কি অনুমতি দিয়েছিলাম? মেঘ এবার আবিরের অভিমুখ থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে মিহি কণ্ঠে বিড়বিড় করল। আমি এত ভালো? আমার স্বপ্নে আপনি বরাবরই সেরা। অভিমান অভিযোগের আগে সব বুঝে যান। রাগ, সে তো অবিশ্বাস্য ব্যাপার। হাসি ছাড়া আপনার ঠোঁটে কিছুই মানায় না। আর বাস্তবতা? বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আপনার মুখ, আপনার ঘুম ভাঙে আমাকে ধমক দিয়ে। সারাদিন মুখ গোমড়া করে থাকা আপনার বদ অভ্যাস হয়ে যাচ্ছে। হাসি তো দূরের কথা, আপনার ঠোঁট থেকে সিগারেটই সরে না। আবির অগ্নি চোখে তাকিয়ে চিৎকার করল। সিগারেট? আমি কবে সিগারেট খেলাম? এই তো সেই দিন। কবে? মনে নেই? আবিরের মেজাজ তুঙ্গে। সে রাগে কটমট করে বলল। সব বিষয়ে মজা করা অন্যায়, সাধারণ অন্যায় না, মারাত্মক অন্যায়। গত 1.5 বছরে যে জিনিস আমি ছুঁয়ে দেখিনি, সেটা নিয়ে মিথ্যে বলা আমার একদম পছন্দ না। মেঘ আমতামতা করে বলল। ইদানিং আপনার ঠোঁটগুলো কালো লাগে, তাই ভেবেছি আবার বোধহয় খাওয়া শুরু করেছেন। আবির কথা দিলেই কথা রাখে, আর যদি সেটা মেঘকে দেওয়া কোনো কথা হয়, তবে আমৃত্যু সেই কথা রাখবেই রাখবে। এর প্রমাণ আপনি আগে বহুবার পেয়েছেন ম্যাম। আর রইল বাকি ঠোঁট কারোর কথা, সে তো অন্য কারণে হতে পারে। কি কারণে? আবির মলিন কণ্ঠে জবাব দিল। বউয়ের ভালোবাসার অভাবে, অভিমানের কারণে। মেঘ ভিংচি কেটে বলল। সে আপনার বউ আপনাকে ভালোবাসলো কি বাসলো না, সেই দায়ভার আমার না। আপনার বউয়ের অভিমান অভিযোগের গল্প শুনে আমার কোনো কাজ নেই। ভালো থাকুন। মেঘ নির্বিকার ভঙ্গিতে হাঁটতে শুরু করলো। আবির পেছন থেকে আবারও বলল। ভালো থাকতে দিলে তো থাকবো। রাগে না হয় 2টো কথা বলেই ফেলেছিলাম,
তার জন্য এত রাগ? মেঘ ঘাড় ফিরিয়ে তেজি কণ্ঠে বলল, আপনার ভালোবাসা আমি অন্ধ হলাম, আর অবশেষে আপনি আমাকে অন্ধ বলেই গালি দিলেন। বিষয় ঠিক তেমন। আবির হাত দিয়ে মাথা চেপে বলল, আমার সত্যিই খুব অন্যায় হয়েছে। তোমাকে ধমক দিয়ে আমি মস্ত বড় অপরাধ করে ফেলেছি। প্লিজ ক্ষমা করুন আমাকে, প্লিজ। মেয়ে গাল গোছে ভ্রু কুচকে বলল, অতিরিক্ত ভাব নেওয়া ছেলে আমার একদমই পছন্দ না। তুমি কি চাচ্ছ আমি মাঝ রাস্তায় কান ধরে দাঁড়িয়ে থাকি? তবে কি মাফ করবে আমাকে? আবিরের গম্ভীর চাহনিতেই থমকে গেল মেঘ। নিশ্চুপ চোখে চেয়ে থেকে ধীর গলায় বলল, না। তাহলে করছো কেন এমন? সরি, কেন? আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছি তাই। আবির বলল। বুঝতে পেরেছো তাহলে? মেঘ ভেজা কণ্ঠে জবাব দিল, আপনি গতকাল থেকে আমার সঙ্গে কথাই বলছিলেন না, তাই আমার খারাপ লাগছিল। রাগে যা মন চেয়েছে তাই করেছি। হুম, দেখলাম তো। আর একটু হলে আমাকে ইফটিজার বানিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিলে। আগামীকাল নিউজ হতো, নিজের সুন্দরী বউকে ইফটিজিং করতে গিয়ে পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়েছেন খানবারের অযোগ্য লাফাঙ্গা ছেলে সজ্জিদুল খান আবির। মেঘ ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল, আপনি খানবাড়ির অযোগ্য ছেলে? জি, কেন? কারণ আমার 16 বছরের ভালোবাসা, তোমাকে নিজের করে পর তীব্র আকাঙ্ক্ষা সবার নিকট বাচ্চামা মনে হয়। আমি আবির 7 সমুদ্র দূরে থেকে নিজের সাথে নিজের লড়াই করে বেঁচেছি। এই সবই এখন অহেতুক, কারণ আমি আজও আদর্শ স্বামী হতে পারিনি। খানবারের রাজকন্যাকে রাজরানীর মর্যাদা দিতে পারিনি। আমি ব্যর্থ, সত্যিই ব্যর্থ। মেঘের দুচোখ ছলছল করছে। মনের ভেতর জমে থাকা অভিমান কখন যে গলতে শুরু করেছে নিজেও বুঝতে পারিনি। আবির দুকদম এগিয়ে মেঘের গা ঘেঁষে দাঁড়ালো। গালের নিচ পর্যন্ত গড়িয়ে পড়া চোখের পানি মুছে দিল। মেঘের চোখে চোখ রেখে আবির বলল, তোমার মনের কোণে জমে থাকা অভিমান আমার নির্ঘুম রাত কাটানোর একান্ত সত্তা। তুমি আমার অদৃষ্টের সুখধাম, মায়াবী রাতের পূর্ণিমার চাঁদ। ভালোবাসি তোমায় নিজের চেয়েও বেশি। বিকালের শেষ ভাগ। একটা বাগান বিলাস গাছের নিচে আবির মেঘ মুখোমুখি দাঁড়িয়ে আছে। আশেপাশে নীরবতা বিরাজমান। আবিরের শক্তপোক্ত হাতে মেঘের ছোট্ট কোমল হাতটা বন্দী হয়ে আছে, কোনো মতেই ছাড়াতে পারছে না। মেঘের ফর্সা আদল ধীরে ধীরে রক্তবর্ণ ধারণ করেছে। অকস্মাৎ মুখ ফুলিয়ে চোয়াল শক্ত করল। মেঘের গভীর দৃষ্টি আবিরের চোখে নিবদ্ধ। আবিরের হাতে থাকা হাতটাকে ছাড়ানোর সব চেষ্টা বৃথা হয়ে গেল। আবির দুকদম পিছিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। ঠোঁট বেঁকিয়ে মৃদু হেসে পরপর দুবার ভ্রু নাচালো। মেয়ে গাল গোছে ভেঙচি কেটে কটমট করল, ছাড়ুন, বাসে যাব। বাসা থেকে বের হওয়ার সময় মনে ছিল না? এখন বাসে যাওয়ার কোনো দরকার নেই, আজ সারা রাত এখানে থাকবে। মেঘ নিজের ভুল বুঝতে পেরে চাপা স্বরে বলল, আকাশ মেঘলা, বৃষ্টি নামবে। নামো, বৃষ্টিতে ভিজবো দুজন। সমস্যা আছে কোনো? আব্বু বকা দিবেন। একদিন ভিজে গিয়েছিলাম, তারপর কি হয়েছিল মনে নেই? তখন তুমি আমার প্রেমিকা ছিলে, আর এখন বউ। আবিরের মুখে কথাটা শোনা মাত্র মেঘের বুকের বা পাশটা কেঁপে উঠল। অনুভূতিরা হৃদয়ে দোলা দিচ্ছে। আবিরের মুখে প্রেমিকা শব্দটা খুব কমই শুনেছে মেঘ। বরাবরই তীব্র অধিকার নিয়ে আবির বউ বলেই ডেকে এসেছে। বিয়ের পর সেই ডাকের তীব্রতা বেড়েছে হাজার গুণ। সর্বক্ষণ সবার সামনে মুখে আমার বউ লেগেই থাকে। এখন খানবাড়ির প্রতিটা ইট পাথরের নখ দর্পণে মেঘ আবিরের বউ। যেন আমার বউ না বললে আবিরের মস্ত বড় পাপ হবে। আবিরের মুখে আমার বউ শুনতে শুনতে ইদানিং মেঘ নিজের নামই গুলিয়ে ফেলে। কেউ নাম জিজ্ঞেস করলে মুখ ফসকে বলে দেয় আবিরের বউ। সেদিন ভার্সিটিতেও এমন এক কাণ্ড করে বসে। বৃষ্টির দিন ছিল। ভার্সিটিতে যাওয়ার পথে বৃষ্টি কমেছিল। ডিপার্টমেন্টের কাছাকাছি যেতেই ঝুম বৃষ্টি শুরু হয়েছে। দিশা বিশা না পেয়ে এক দৌড় দিয়েছে। ব্যালকনিতে গিয়ে থামতে অন্য ডিপার্টমেন্টের এক স্যারের সাথে ধাক্কা। হুড়মুড়িয়ে সরি স্যার বলতে বলতে দূরে সরে দাঁড়িয়েছে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয়নি। স্যার মুখের উপর ধমক দিয়ে বলল, এই মেয়ে, স্যার ম্যাডাম দেখো না। নাম কি তোমার? কোন ডিপার্টমেন্টে পড়ো? মেঘ ভয়ে জড়সড় হয়ে জবাব দিল। আবিরের বউ। তৎক্ষণাৎ ষষ্ঠ ইন্দ্র সতেজ হলো। দু হাতে নিজের মুখ চেপে ধরল। স্যার গম্ভীর কণ্ঠে আওড়ালেন, কি নাম বললে? মুখ থেকে হাত সরিয়ে মেঘ আমতামতা করে বলল, স্যার, মাহাদীপা খান মেঘ, উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্ট। স্যারের চেহারার গম্ভীর ভাব তখনও বহমান। কিছু একটা বলতেই যাচ্ছিলেন, তখনই কেউ একজন স্যারকে ডাকলেন। মেঘ সে যাত্রায় খুব করে বেঁচেছে। মেঘ মনে মনে বিড়বিড় করল, আবির ভাইয়ের প্রেমিকা। ইস, শুনতেই ভালো লাগতেছে। মেঘের ঠোঁটে মিটিমিটি হাসি দেখে আবির তপ্ত স্বরে বলল, শোনো,
তোমার উপর আমার অধিকার এখন সবচেয়ে বেশি। এক বাড়িতে থাকি বলে এটা ভেবো না যে আমি আমার শ্বশুরের কথা উঠবো আর বসবো। আবিরের কথায় মেঘের ভাবনায় ছেদ পড়ল। ভ্রু উঠিয়ে মিষ্টি হেসে প্রশ্ন করল, কথাটা কি আপনার শ্বশুর আব্বাকে জানাবো? তোমার আমার মাঝে শ্বশুর আব্বাটাকে টানার কি দরকার? ওনারা মুরব্বী মানুষ, থাকুক না ওনাদের মতো। হো তাই? জি ম্যাডাম। মেঘ আশেপাশে নজর বুলিয়ে আস্তে করে বলল, স্যার অনুগ্রহ করে এখন চলুন, না হয় সত্যি সত্যি ভিজতে হবে। আবির আর কথা বাড়ালো না। আবহাওয়া সত্যি খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আবির মেঘের হাত ছেড়ে হাঁটতে শুরু করলো। মেঘ গুটি গুটি পায়ে হাঁটছে আর অতীতের স্মৃতিগুলো ভাবছে। একটা সময় ছিল আবিরের সঙ্গে বাইরে বের হওয়ার জন্য, ঘোরার জন্য, একটু গল্প করার জন্য কতই না ছটফট করত। বৃষ্টিতে ভিজতে কত বায়না করত। সে সবই এখন অতীত। এখন মানুষটাকে দেখার জন্য এত ছটফট করতে হয় না। ঘুম ভাঙলে সবার প্রথমেই এই মানুষটার মায়াবী মুখটার নজরে পড়ে। আগে আবিরের সাথে 2 মিনিট কথা বলতে গেলে হার্টবিট কয়েক গুণ বেড়ে যেত। সেই মেঘ এখন আবিরের বুকে মাথা রেখে আবিরের হার্টবিট গোনে। ভাবা যায়? ভালোবাসা কতই না অদ্ভুত। অপূর্ণতায় অশান্তি মিলে, আর পূর্ণতায় প্রশান্তি। ভাবতে ভাবতে হঠাৎ নজরে পড়লো আবির অনেকটা সময় চলে গিয়েছে। কারোর সাথে ফোনে কথা বলতে ব্যস্ত, তার জন্য মেঘকে খেয়াল করেনি। মেঘ এক ছুটে আবিরের পাশে গিয়ে থামল। মেঘের উপস্থিতি টের পেয়েই আবির যেই ঘাড় ঘোরাবে অমনি মেঘ 2 হাতে আবিরের বাহু চেপে ধরল। আবির রাকিবের সাথে কথা বলছিল, আর চোখে মেঘের দিকে তাকিয়ে মুচকি হাসল। রাকিবকে উদ্দেশ্য করে বলল, ফোন রাখ, এখন বউকে সময় দিতে হবে। উপাস থেকে রাকিব বলল, বিগত 3 ঘন্টা 57 মিনিট যাবৎ সে কাজটাই করছিস। ভাই, বিয়ে তো অনেক দিন হলো, বউয়ের প্রতি ভালোবাসাটা এবার একটু কমা। তোর কি সমস্যা? আমার হিংসা হয়, এত প্রেম সহ্য হয় না। কেন? আমার বউটা সারাদিনে আমাকে একবার কলও দেয় না। আমি যখনই কল দিই তখনই বলে, এখন খাচ্ছি, এখন ঘুমোচ্ছি, এখন সাজতেছি, এখন কাজ করছি। ভুলেও একবার বলে না আমি রাগ করে আছি, অভিমান করেছি, আমাকে নিয়ে ঘুরতে যাও, সময় দাও। উল্টো আমি ঘুরতে যাওয়ার কথা বললে বলে, বিয়ে হয়ে গেছে, এখন আবার কিসের ঘোরাঘুরি? কাজ নেই তোমার? অফিসের কাজ ফেলে আমাকে ডিস্টার্ব করলে আমি আবির ভাইয়াকে কল দিয়ে বলবো তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে। এই পাগলকে কে বোঝাবে? সে যাকে দায়িত্বশীল বস ভাবছে, সেই বস ছোট পেলে বউয়ের কাছে ছোটে। তার কাছে মিটিংয়ের থেকেও বউ বেশি ইম্পর্ট্যান্ট। তোর বকবক রাতে শুনবো, এখন রাখছে। রাকিব মনমরা ভঙ্গিতে বলল। কেউ আমাকে বুঝলো না। আবির মুচকি হেসে কল কেটে দিল। মেঘের মনোযোগ তখনও আবিরের হাতের দিকে। খুব শক্ত করে হাতটা ধরেছে, যতটা শক্ত করে আবির একটু আগে ধরেছিল। আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি ভাবছো? চা খাবেন? এই না বলে বৃষ্টি আসবে, বাসায় যেতে হবে। আসুক বৃষ্টি, অনেক দিন হলো আপনার সাথে চা খাওয়া হয় না, একসাথে সন্ধ্যায় আকাশ দেখা হয় না। আবির কপালে ভাঁজ ফেলে বলল, তোমাকে কতবার বলেছে চলো আমাদের বাড়িতে কিছুদিন থাকি, নিজের মতো করে সময় দিতে পারবো। প্রতিদিন ভোরের আকাশ দেখব, চায়ের কাপের সাথে গধূলির সময় কাটাবো, মাঝরাতে নির্জন রাস্তায় দুজন হাতে হাত রেখে হাঁটবো। তারপর কুকুরে দৌড়ানি দিলে এলো পাথারি ছুটবো, ছুটতে ছুটতে ধপাস করে পুকুরে পড়বো। আবির আগে চোখ গোল করে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, তোর মাথায় কি ভালো কিছু আসে না? শত সব ফালতু চিন্তা ভাবনা। না মানে, মাঝরাতে কুকুর ছাড়া আর কেউ তো রাস্তায় থাকে না, অবশ্য পাগলও ধরতে পারে। তোকে দেখলে পাগলও ভয় পাবে, দূর থেকে সালাম দিয়ে বানাবে। বলেছি আপনাকে। তুমি তো আমার কোনো কথাই মানো না। একদিনের জন্য ওই বাসায় যেতে চাও না। তোমার জন্য এত কষ্ট করে বাড়ি করলাম, কেন? এভাবে বাসা থেকে চলে গেলে আব্বু আম্মু কী ভাববে? বড় আব্বু বড় আম্মু ওনারাও কষ্ট পাবেন, ভাববেন ছেলে পর হয়ে গেছে, বউ নিয়ে আলাদা থাকতে চায়। এটাকে আলাদা থাকা বলে না, ঘুরতে যাওয়া বলে। এক প্রকার হানিমুনে বলতে পারো। হানিমুন মানুষ কতবার করে? কাউকে না বলে কক্সবাজার গিয়েছিলাম বলে আমার বন্ধুরা এখনো আমাকে খোঁচায়, ফাজলামো করে। আমি আর হানিমুনে যাব না। কে খোঁজায় নামটা বলো শুধু, বাকিটা আমি দেখে নিচ্ছি। মেনহাজ, তামিম, নাকি অন্য কেউ? বন্যা। আবির হুঙ্কার দিতে গিয়েও থেমে গেল। বন্যা নাম শুনে নিশ্চুপ হয়ে রইল। কয়েক সেকেন্ড চুপ থেকে ধীর গলায় বলল, ও আচ্ছা, তাই না? শুনবে তবে। কি? তুমি, পরিবার, ব্যবসা, তানভীরের বিয়ে, সবকিছুর কথা ভেবে আমি দ্রুত ঢাকায় ফিরে এসেছিলাম। তোমার ভাই মানে তানভীর অলরেডি আমার থেকে 2 মাসের ছুটি নিয়ে রেখেছে।
দেশের বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছে। কমপক্ষে 1 মাস কারোর সাথে যোগাযোগই রাখবে না। সত্যি? হ্যাঁ, তোমার বান্ধবী ফিরলে তারপর তুমিই বলতে পারবে। আমাদের হানিমুনের সময়টা কম হয়ে গেল না? হুম, সেজন্য ভাবছি সামনের মাসে একটা ট্যুর দেব। কোম্পানির কিছু কাজ আছে, সাথে তোমাকে নিয়ে যাব। তানভীরের আগে দেশের বাইরের হানিমুনটা আমরাই করে আসবো ইনশাল্লাহ। কোথায়? এখন কিছু বলবো না, আগে তোমার পাসপোর্ট করতে হবে। ভাইয়া জানে? না, কেউ কিছুই জানে না। তুমিও একবারই কাউকে কিছু বলবে না। তোমার বেস্ট ফ্রেন্ড বোন না কেউ না, মনে থাকবে? জি। আবির আর কিছু বলেনি, চুপ করে হাঁটছে। মেঘ চোখ ঘুরিয়ে আশেপাশের মানুষদের দেখছে। ব্যস্ত শহরের সকল ব্যস্ততার মাঝেও মেঘের নজর শুধু কাপলদের দিকে। কেউ কেউ শাড়ি পরেছে, চুলে ফুল দিয়ে বয়ফ্রেন্ড কিংবা হাজব্যান্ডের হাতে হাত রেখে রাখছে। কত স্নিগ্ধ সে দৃশ্য। মেঘ নিজের দিকে এক নজর তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মনে মনে বিড়বিড় করলো, আজকের পর রাগ করলেও শাড়ি পরে বের হতে হবে, চুলে ফুল দিয়ে সেজেগুজে ঘুরতে হবে, তবেই না মানুষ আমাদের দিকে তাকাবে। না হয় আবির ভাইয়ের পাশে আমাকে বড্ড বেমানান লাগবে। আবির মেঘ চা খেতে খেতে গল্প করছিল। মেঘ অন্যমনস্ক চোখে দূরে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত পর হঠাৎ ডাকলো, আবির ভাই। জি আপু। আপু শব্দটা কর্ণকুহরে প্রবেশ মাত্র চোখ বড় করে তাকালো। শক্ত কণ্ঠে বলল, আপু বললেন কাকে? তোমাকে। আমি আপনার আপু হই? আমি তোমার ভাই হই? মেঘ দাঁত দিয়ে জিভ কেটে আওড়ালো। ভাই বলে ফেলেছি নাকি? সরি সরি। হ্যাঁ, প্রতিবার ভাই বলবে আর সরি বলবে, তাই না? কিন্তু তা আর হচ্ছে না। এখন থেকে তুমি ভাই বললে আমিও আপু বলবো। এখন দেখবো দিনে কতবার ভাই ডাকো। আমি আবির ভাই বলতে অভ্যস্ত, কিন্তু আপনি তো আপু বলে অভ্যস্ত না। অভ্যাস করব। তোমাকে হাজার করে বলেছি আবির ডাকো, কিন্তু না, সে তুমি পারবে না। ঠিক আছে, আমি আপু বলছি। মেঘ আপু, আপনি কার কাপ চা নেবেন? ছি, কি বলছেন এসব? প্লিজ আমাকে আপু ডাকবেন না। মানতে পারি, তবে একটা শর্তে। কি? আবির বলো। আবার? এখন থেকে প্রতিবার। আমি পারবো না। আবির ধমকের স্বরে বলল। বলো। মেঘ ঠোঁট উল্টে কোনো মতে আবির বলেই দুহাতে নিজের মুখ ঢেকে ফেলল। মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে, লজ্জায় ভেতরটা হাঁসফাঁস করছে। আবির মেঘকে নিজের দিকে ঘুরিয়ে উদ্গ্রীব হয়ে বলল, ম্যাম, এখনো লজ্জা পেলে হবে? সংসার করতে হবে না? আমাকে গাহিয়ার আব্বু হতে হবে না? লজ্জায় মেঘের চিবুক আরও নেমে গেছে। ঠোঁট ছোড়া তিরতির করে কাঁপছে। শরীরের প্রতিটা শিরা উপশিরায় কম্পন অনুভব হচ্ছে। মেঘ মাথা নিচু করে দাঁত দিয়ে ঠোঁট কামড়াচ্ছে। আবির মেঘের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। অকস্মাৎ তানভীরের কল আসায় মেঘের দিক থেকে আবিরের দৃষ্টি খানিক সরল। এতেই মেঘটা স্বস্তি ফিরে পেল। আবির জিজ্ঞেস করলো, কিরে কিরে, কোথায় আছিস? আছি তোমাদের আশেপাশে। আশেপাশে থাকার কি দরকার? খুব বেশি সমস্যা না হলে চল একসাথে বসে চা খাই, গল্প করে। এখন তো অবধি সম্পর্ক না, বৌদ্ধ সম্পর্কে আছিস। তোমরা বসো, আসছি কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে। মেঘ লজ্জায় সে যে চোখ সরিয়েছে আর তাকানোর নামই নিচ্ছে না। আবির কয়েকবার ডেকেছে, কিন্তু সারা শব্দ নেই। আবির কিছু সময় নিষ্পলক চোখে চেয়ে রইল। আবিরের কণ্ঠস্বর শান্ত, কোমল গলায় বলতে শুরু করলো, প্রিয় কাদম্বিনী, আমার প্রণয় কাব্যের না লেখা এক কবিতার শেষ। মেঘ তৎক্ষণাৎ ঠোঁট ফুলিয়ে বলল, প্লিজ আমাকে কাদম্বিনী ডাকবেন না। আবির থামল, সরু চোখে তাকিয়ে প্রশ্ন করল, কেন? মেঘের কণ্ঠস্বর নিরেট, গম্ভীর গলায় বলতে লাগলো, আপনার মুখে মেঘ ব্যতীত অন্য কোনো মেয়ের নাম শুনতে চাই না, ডিরেক্ট কিংবা ইনডিরেক্ট, কোনোভাবেই না। আপনি আমার মানে শুধুই আমার। আপনার মনের ভেতর থেকে বাহির পর্যন্ত সবটা আমার দখলে। কথাটা মাথায় রাখবেন। আবির হতভম্ব হয়ে রইল। কয়েক সেকেন্ড নীরবে মেঘের দিকে তাকিয়ে থেকে আচমকা প্রশ্ন করলো, বাই এনি চান্স তুমি কি কারোর প্রতি জেলাস? না, আপনি আমাকে কাদম্বিনী বলেছেন, যার অর্থ মেঘমালা। মেঘ আমি হলে মালাকে নিশ্চয়ই আপনার মামাতো বোন, যাকে আপনি এখনও মিস করেন। শয়নে স্বপনে তার কথা ভাবেন, আর সেজন্য ইনডিরেক্টলি আপনি আমাকে মেঘমালা বলে সম্বোধন করছেন। আবির কপালে ভাঁজ ফেলে তীক্ষ্ণ সূক্ষ্ম দৃষ্টিতে মেঘকে দেখছিল। মেঘের কথা শেষ হতেই ধপ করে চেয়ারে বসে পড়ল। ডান হাতে নিজের মাথা চেপে বিড়বিড় করে বলতে লাগলো, তানভীর ভাইরে, কোথায় তুই? ভাইয়াকে ডাকছেন কেন? ভাইয়া কি করেছে? এর মধ্যে তানভীর এসেছে, পেছনে বন্যা বসা।
বন্যা বাইক থেকে নেমে আবিরকে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে অসহায় দৃষ্টিতে তানভীরের দিকে তাকালো। মেঘের সঙ্গে চোখাচোখি হতেই বন্যা নিঃশব্দে হাসলো, কিন্তু বিপরীতে মেঘের ঠোঁটে হাসির লেশ মাত্র দেখা গেল না। বন্যা চোখের ইশারায় জানতে চাইল কি হয়েছে। মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বুঝালো। কিচ্ছু হয়নি। বন্যাকে ইশারা দিতে বন্যা চুপচাপ মেঘের পাশের চেয়ারে বসলো। আস্তে করে জানতে চাইল, ভাইয়া কিছু বলেছেন? না। আবির তখন অসহায় দৃষ্টিতে তানভীরকে দেখছে। বিষয়টা তানভীরের নজরে পড়তেই ভ্রু নাচিয়ে প্রশ্ন করল। কি হলো ভাইয়া? ভাই, তুই ঠিকই বলেছিলি। আমি আবার কবে কি করলাম? আমি যখন দেশের বাইরে ছিলাম তোকে ফোন দিলে প্রায়ই বলতিস আমার বোন খুব একটি সুবিধার না, মনে হয় ওর মাথায় কোনো সিট আছে। ও কখন কি বলে কি করে সে নিজেই জানে না। আমার বোনকে সামলাতে তোমার খুব কষ্ট হবে। তোমার জন্য আমার খুব মায়া হচ্ছে ভাইয়া। আমি উল্টো তোকে ধমক দিয়ে বলতাম আমার বউয়ের ব্যাপারে আজেবাজে কথা বলার সাহস কোথায় পাস তুই? ও যেমন আমি ওকে তেমনই ভালোবাসবো। ও পাগল হলে আমিও ওর জন্য পাগল হব। আমার ভালোবাসা দিয়ে সব ঠিক করে ফেলবো। আর কত কিছু না তোকে বলেছি ভাই, প্লিজ আমাকে মাফ করে দিস ভাই। তুই মহান। 20 বছর যাবতে মেয়ের পাগলামি সহ্য করতেছিস। তোর মতো ভাই প্রতিটা ঘরে ঘরে দরকার। মেঘ চোখ রাঙিয়ে একবার আবিরের দিকে তাকাচ্ছে, আবার তানভীরের দিকে। তানভীর চোখের ইশারায় আবিরকে চুপ করতে বলেছে, কিন্তু আবির কথা বলেই যাচ্ছে। তানভীর দাঁত কেলিয়ে হেসে বলল, কোথায় কি যাতা বলছো? বনুর মতো ভালো মেয়ে দুইটা পাবা না। তোমার ভাগ্য ভালো আমার বনুর মতো একটা বউ পেয়েছো, নয়তো তুমি যে বদরাগী ভাই, কপালে বউ জড়তো না, সারা জীবন অবিবাহিত ট্যাগ লাগাই ঘোরা লাগতো। তবুও ভালো ছিল। এখন মনে হচ্ছে 16 বছরকার জন্য লড়াই আমি করেছি। কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখিনি, প্রয়োজনের বাইরে কোনো কথা বলিনি। সর্বক্ষণ মনে মস্তিষ্কে শুধু তোর বোন ছিল। ওকে বিয়ে করার জন্য কত কি না করলাম। সে মেয়ে কিনে বলে আমি শয়নের স্বপ্নে মালার কথা ভাবি, মালাকে মিস করে মালার কথা স্মরণ করে ওকে কাদম্বিনী ডাকি। কদম্বিনীর সাথে মালার কি সম্পর্ক? কাদম্বিনী অর্থ মেঘে মালা। ও, আমি বাংলায় খুব কাঁচা, তাই অর্থ বুঝে ব্যাখ্যা দিতে পারলাম না, আমাকে ক্ষমা করো ভাই। মেঘ এখনও অগ্নি দৃষ্টিতে তানভীরকে দেখছে। মেঘের হাবভাব দেখে বন্যা মেঘকে শান্ত করার চেষ্টা করছে। সামান্য বিষয় নিয়ে মেঘ আবিরের সাথে রাগারাগি করেছে, এটা ভেবেই বন্যার হাসি পাচ্ছে। সকালে কফির বিষয় নিয়ে রাগ করে বাসা থেকে বেরিয়েছে, সেই রাগ কমতে না কমতে আরেক বিষয়। হাসিতে বন্যার পেট ফেটে যাচ্ছে, কিন্তু প্রকাশ্যে হাসতে পারছে না। তানভীর মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, এভাবে কি দেখছিস? তুমি আমার নামে এসব বলছো নাকি? না না, আমি তো কিছু বলিনি। আমার বোন কত ভালো আমি কি জানি না? শুধু রাগটা একটু বেশি, আর কোনো সমস্যা নেই। রাগ উঠলে মাথা ঠিক থাকে না, এই তো। ঘরের শত্রু বিভীষণ। বন্যা মেঘকে থামাতে ধীর গলায় বলল, কি সব বলছিস? সামান্য বিষয় নিয়ে কেউ এত রাগ করে? তুই ওদের চিনিস না, আমি ওদের হাড়ে হাড়ে চিনি। পুরুষ জাত মানেই খারাপ, তাদের মনে এক বাহিরে আরেক। দেখাবে খুব ভালো মানুষ, হাদু তো কিছুই না। আমিও কি তেমন? মেঘ ঘন ঘন উপর নিচ মাথা নাড়ল। তানভীর আবিরকে সান্ত্বনা দিতে বলল, থাক ভাইয়া, মন খারাপ করো না। ছেলে মানুষ ঝামেলা মানে পুরো পৃথিবীর সব পুরুষই খারাপ। তুমি একা ভালো হওয়ার সুযোগ নেই। যেই তুমি মালাকে মিস করো সে তো আরো বেশি খারাপ। ওদের কথোপকথন শুনে বন্যা নিঃশব্দে হাসছে। কি এক বিষয় নিয়ে মেঘ আবির তানভীর সিরিয়াসভাবে ঝগড়া করছে। হাসিও পাচ্ছে, আবার লজ্জাও লাগছে। আশেপাশের মানুষজন কেমন করে তাকিয়ে আছে। তানভীর বন্যার দিকে এক নজর দেখল, মেঘকে রাগানোর জন্য ইচ্ছে করে বলল, ভাগ্যিস আমার বউটা ম্যাচিওর, এদিক থেকে আমি নিশ্চিত। আবির আর চোখে মেঘকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। মেঘ যে রাগে আগুন হচ্ছে সেটা বোঝার বাকি নেই। মেঘ চোখ লাল করে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর মেঘকে ভ্যাঙাচ্ছে, এতে মেঘের রাগ আরও বাড়ছে। বন্যা দুহাতে মুখ চেপে হেসেই যাচ্ছে। কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে মেঘের গর্জনের মতো করে বলে উঠল, ছি ভাইয়া, তুমি এখনো তোমার এক্সকে মিস করো? তানভীর চমকে উঠল, সেই সাথে বন্যাও। তানভীর বলল, মানে? সরি ভাইয়া, অতীত ভুলতে না পারলে তোমার কাছে আমার বান্ধবীকে দিতে পারছি না। আমি আগেই বলেছিলাম পুরুষ জাতি খারাপ। দেখলে বন্যা, সেই দলে আমার ভাইও আছে। বন্যার মুখের হাসি গায়েব হয়ে গেছে। মেঘের কথা ঠিকমতো বুঝতে পারছে না। তানভীর আবির দুজনেই মুখ চাওয়াচাবি করছে। তানভীর প্রশ্ন করল, আমি কি করলাম? তুমি করনি, তোমার অতীত করেছে। কি যেন না, আয়শা না? বন্যার মুখ ভার হয়ে আছে, হাসির ছিটেফোঁটাও নেই মুখে। তানভীর বক্র দৃষ্টিতে বন্যাকে একবার দেখল। মেয়েটা মুখ ফুলিয়ে বসে আছে। তানভীর ভ্রুকুচকে বলল, অতীত থাকাটা কি দোষের? হঠাৎ সেই নামটা কেন উঠেছে?
তোমার অতীত থাকাটা দোষের নয়, তবে অতীতের স্মৃতি আঁকড়ে তার নামের প্রথম অক্ষরের টি শার্ট পরে ঘুরঘুর করাটা দোষের, আর এই দোষ ক্ষমার অযোগ্য। তানভীর চমকে উঠে নিজের পরনে টি শার্টের দিকে তাকালো। ডিজাইনিং টি শার্টের মাঝখানে এই লেখা। স্পষ্ট তাকালে বোঝা যায় না, তবে কেউ সূক্ষ্ম নজরে চাইলে ঠিকই বুঝবে। মেঘ বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে অক্ষরটা খুঁজে পেয়েছে। বন্যা, আবির, তানভীর তিনজনের নজরই টি শার্টে। আবির শান্ত কণ্ঠে বলল, বউ, আমার সম্বন্ধে তোমার মতো এত বিচক্ষণ না। টি শার্টের ডিজাইনের ভিতর এই লেখা না ক্যাশ লেখা, সেসব দেখার সময় আছে নাকি তার? সময় না থাকলে এক কালার টি শার্ট পরবে, দরকার হলে সাদা পাঞ্জাবি পরে ঘুরবে। তাই বলে এ লেখা টি শার্টই কেন? বি লেখা টি শার্ট বাজারে ছিল না? আপনি আমার ভাইয়ের হয়ে সাফাই গাইতেছেন? কি মেয়ে রে বাবা! তানভীরের দিকে তাকিয়ে আবার বলল, তোমার ননদকে একটু বোঝাও। এতক্ষণ বন্যার মুখে হাসি থাকলেও এবার সে নির্বাক। মেঘকে বোঝানোর চেষ্টাও করলো না। ছোটোখাটো বিষয় মেয়েরা খুব তাড়াতাড়ি কষ্ট পায়। এতক্ষণ মেঘের কথাগুলো ফাজলামো মনে হলেও এবার না চাইতেও বন্যা সিরিয়াস হয়ে গিয়েছে। গলা দিয়ে কথা বের হচ্ছে না। বুঝাতে চাচ্ছে সে একদম ঠিক আছে, কিন্তু চোখে মুখে ফুটে উঠেছে সে ঠিক নেই। মিনিট 10 ছিল তানভীর আর মেঘের ঝগড়া। মাঝখানে আবির দু একটা কথা বলে সেটাতেও হাজারটা দোষ ধরেছে মেঘ। সকালে রাগটা এখনও পুরোপুরি কমেনি। 10 মিনিট যাবৎ বন্যা নিশ্চুপ বসে আছে। ঝগড়ার এক পর্যায়ে মেঘ বসা থেকে উঠে দাঁড়ালো। বন্যার হাত ধরে বলল, চল আমার সাথে। ওদের সাথে কথা বলে কোনো লাভ নেই। পুরুষ জাতি খারাপ। একজন মালাকে ছাড়া বাঁচবেই না, আরেকজন আয়শাকে ছাড়া। শুধু শুধু তোর আর আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। দাঁড়াও, আমি তোমাকে বাসায় পৌঁছে দেবো। তানভীরের দিকে তাকিয়ে আবার বলল, এই তানভীর, ওকে বাসা পর্যন্ত দিয়ে আয়। মেঘ গর্জে উঠে বলল, কোনো দরকার নেই, আমরা বাসা চিনি, একাই যেতে পারবো। আবির গম্ভীর কণ্ঠে ডাকলো, মেঘ, খান বাড়িতে আপনাদের প্রবেশ নিষিদ্ধ। আমি এক্ষুনি বাসায় গিয়ে আব্বু বড় আব্বুকে সব বলবো। বাসার আশেপাশে যেন আপনাদের না দেখি। মেঘ বন্যাকে টানতে টানতে নিয়ে একটা রিকশায় উঠে বসলো। তানভীর হতবাক হয়ে চেয়ে আছে। মেঘে রাগ উঠলে মাথা ঠিক থাকে না, তাই বলে বন্যা মুখ ফুলিয়ে চলে গেছে। ওর কি উচিত ছিল না তানভীরের সাথে যাওয়া? রাত 9টার উপর বাজে। তানভীর বন্যাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। বন্যাকে একের পর এক কল দিচ্ছে, কিন্তু রিসিভ করছে না। নতুন জামায় অসময়ে বাসায় যেতেও লজ্জা লাগছে। অনেকগুলো কল দেওয়ার পর অবশেষে কল রিসিভ করেছে। কোথায় ছিলে এতক্ষণ? কতগুলো কল দিয়েছি তোমাকে। আমি ঘুমিয়েছিলাম, দেখিনি। আমার কেন জানি মনে হচ্ছে না। তুমি নিচে আসো তো, দেখি একটু। আপনি কোথায় এখন? অফিস থেকে কল দিতে দিতে এখন তোমাদের পাশে নিচে আছি। দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো ব্যথা হয়ে গেছে। আসো প্লিজ। বন্যা কিছু বলার সাহস পেল না, বেরিয়ে এলো বাসা থেকে। রাত গভীর, পরিবেশ একদম শান্ত। তানভীরের পরনে এখন কালো রঙের টি শার্ট, যার মাঝখানে সাদা রঙে বড় করে লেখা বি বন্যা। টি শার্টের দিকে একবার দেখলো, কিন্তু তানভীরকে কিছু বুঝতে দিল না। বলল, এত রাতে আপনি এখানে? নিজের বিয়ে করা বউকে দেখতে আবার সময় লাগে নাকি? ইচ্ছে হয়েছে এসেছি। বাসে নিতে পারছি না বলে কি বউকে দেখতেও আসতে পারবো না? আমি সেটা বলিনি। তখন রাগ করে চলে এলে কেন? রাগ করিনি। তা তো তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। বনু রাগের মাথায় কি না কি বললো, তুমি ওর সঙ্গে সিরিয়াস হয়ে গেলে। এটা কি হলো? বন্যা উত্তর দিচ্ছে না। তানভীর আবারও বলল, বনু বাসায় গিয়ে কি বলেছে জানো? কি? বলেছে আমি নাকি তোমার সাথে সিরিয়াস ঝগড়া করেছি। বনুকেও বকা দিয়েছি। আরো কি কি বলেছে কে জানে। আব্বু আমাকে কল দিয়ে ইচ্ছে মতো বকা দিয়েছে। ওর জন্য সকালে আবার একবার ধমক খেলাম, একটু আগে আবার। বাসায় যাওয়ার পর নিশ্চয়ই আবার খাবো। কিন্তু বনু, সে তো দিব্যি আছে। অনেক রাত হয়েছে, বাসায় যান। যাব। তার আগে এলাকা টি শার্টটা পরিয়ে তোমার মনের ভেতরে ক্ষোভ, অভিমান, কষ্টগুলো দূর করে নি। কিছু পুরাতে হবে না। পড়াবো তো অবশ্যই। দেখো ব্যাগে করে টি শার্ট নিয়ে এসেছি। হঠাৎ রাস্তার পাশ থেকে কেউ একজন বলে উঠল, আগেই বলেছিলাম এই ছেলেকে বিয়ে করো না, রাস্তায় ঘুরতে হবে। আমার কথা মানলে না। হাত যদি আমাকে বিয়ে করতে রাজি হতে, তাহলে আমার ময়নায় জায়গা পেতে। চায়ের দোকান তোমার নামে করে দিতাম। তানভীর বন্যা দুজনেই সেদিকে তাকালো। মোকলেস মিয়া এক বালতি পানি হাতে দাঁড়িয়েছে। তানভীর রাগে ফোঁস করে উঠল। বন্যা তৎক্ষণাৎ তানভীরের হাত চেপে ধরে বলল, রাগ দেখাবেন না প্লিজ। মোকলেস মিয়া আবার বললেন, আমি এখনো তোমাকে ভালোবাসি। আমার মনের দরজা তোমার জন্য এখনো খোলা। আমি কি দাদিকে খবর দেব? আমার বউয়ের দিকে কোন নজর দিলে আপনার সংসারে আগুন লাগিয়ে দেব। ফায়ার সার্ভিসের 3 টিম এসেও সেই আগুন নেভাতে পারবে না, এ আমি বলে রাখলাম। মোকলেস মিয়া হাসতে হাসতে বললেন, দাদিরে আর কোন লাগতো না। আমি যাইতাছি।
চা খাইয়া যাইও। বন্যা তানভীরের দিকে তাকিয়ে বলল, এত ভালোবাসেন আমাকে? জি। তবে এ লেখা গেঞ্জি পরলেন কেন? আবার এরপর থেকে যা কিনবো তোমাকে সাথে নিয়ে কিনবো। দরকার হয় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখিয়ে নেব এ অক্ষর আছে কিনা। আমি মজা করেছি। কিন্তু আমি সিরিয়াস। রাত 10:26। মেঘ সদর দরজার কাছে পায়চারি করছে। মোজাম্মেল খান সোফায় বসে চা খাচ্ছেন। হঠাৎ আবির এসে দরজায় দাঁড়াতেই মেঘ বলল, কোথায় যাচ্ছেন? বাসায়। আবির চোখ ঘুরিয়ে মোজাম্মেল খানের দিকে এক নজর দেখলেন। পরপর মেঘের দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বলল, আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, এবার কিছু বলবেন? মোজাম্মেল খান ভেতর থেকে ডাকলেন। আবির, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আবির মেঘের দিকে তাকিয়ে আলগোছে চোখ মারল। মুচকি হেসে বলল, শ্বশুর আব্বু ডাকছেন, আমি কি যাব? মেঘ আর কথা বাড়ালো না। ভেংচি কেটে বিড়বিড় করতে করতে নিজের রুমে চলে গেল। মোজাম্মেল খান শান্ত গলায় বললেন, বসো। আবির সঙ্গে সঙ্গে বসল। মৃদু স্বরে আওড়ালো, চাচ্চু, আপনার শরীর কেমন এখন? আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু দেখে তো মনে হচ্ছে না। মেঘের কি হয়েছে? সন্ধ্যা থেকে রেগে আছে। এত ডাকতাম 5 মিনিট বসলোও না, কথাও বললো না। ঝামেলা হয়েছে কোনো? না, তেমন কোনো সমস্যা নেই। মোজাম্মেল খানের কণ্ঠস্বর গম্ভীর। বললেন, দেখো আবির, তোমার পাগলামির জন্য আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছি। এখন তোমার জন্য যদি আমার মেয়ে কষ্ট পায় তাহলে এর ফল খুব খারাপ হবে। আবির মাথা নিচু করে বলে ফেলল। আমার আচরণের কারণে মেয়ে কখনো কষ্ট পাবে না ইনশাআল্লাহ। আলী আহমেদ খান রুম থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, কি ব্যাপার, আমার ছেলেকে একা পেয়ে তোর শাসন করা শুরু হয়ে গেল? শাসন করছি না ভাইজান, সাবধান করছি। মেয়ে কিন্তু আমার একটাই। বউ আমার একটাই। কি বললে? এভাবে থ্রেট না দিয়ে আমাদের জন্য একটু দোয়া করবেন। আমি তোমাকে থ্রেট দিচ্ছি? আলী আহমেদ খান হাসতে হাসতে সোফায় এসে বসলেন। আবির অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, মুখ ফসকে সত্যি কথা বেরিয়ে গেছে, দুঃখিত। কি? আমার সাথে রাগ দেখিয়ে লাভ নেই। আপনার মেয়ের সাথে চলতে চলতে আমি ওর মতো হয়ে যাচ্ছে। ভাইজান, ওরা বড় হবে কবে? ভেবেছিলাম আবিরের মনে হয় একটু বুদ্ধিশুদ্ধি হয়েছে, বিয়ে দিলে সংসারটা মনোযোগ দিয়ে করতে পারবে। আমি নানা হব, আপনি দাদা, কতই না ভালো লাগবে, কিন্তু এদের লক্ষণ তো ভালো না। শ্বশুর আব্বু, আপনার মেয়ে এখনো বাবু। তাকে বাবু থেকে বাবুর মা বানানোটা আমার কাছে চতুর্থ বিশ্বযুদ্ধের সমতুল্য। কি হলো, বিড়বিড় করে কি বলো? কিছু না। মালিহা খান রান্নাঘর থেকে ডাকলেন, কি রে আবির, খাবি না? আসছি আম্মু। আবির ছটপট উঠে গেল। আব্বুর সামনে নিজের বাবা হওয়ার কথা শোনা সত্যিই বিপজ্জনক বা লজ্জাজনক। যদিও সে লজ্জাবোধ আবিরের একটু কমই আছে। আবির খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে গেল। রুম অন্ধকার। আবির রুমের আলো জ্বালাতে দেখল রুম একদম ফাঁকা। কোথাও কারো অস্তিত্ব নেই। মেঘ মেঘ বলে কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। বেলকানিতেও কেউ নেই। আবির চুপচাপ ফ্রেশ হতে গেল। মিনিট কয়েক পর একটা বালিশ নিয়ে রুম থেকে বেরিয়ে সোজা মেঘের রুমে গিয়ে ঢুকলো। মেঘ টেবিল ল্যাম্প জ্বালিয়ে বই পড়ছিল। আবির বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। বালিশটা বিছানায় রাখতে মেঘ চমকে উঠল। আপনি এখানে কেন? ঘুমাতে এসছে। আপনার রুম নেই? তখন না বললাম আমি শ্বশুর বাড়িতে এসেছি, শ্বশুর বাড়িতে আসলে বউয়ের রুমে থাকবো, এটা কি স্বাভাবিক না? থাকুন আপনি আপনার শ্বশুর বাড়িতে, আমিও আমার শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। আবির মেঘের হাত ধরে থামিয়ে দিয়ে বলল, এই না না, একদম না। রাত কয়টা বাজে দেখেছ? কোনো ভদ্র বাড়ির মেয়ে এত রাতে শ্বশুর বাড়ি যায় না। তুমি বরং আগামীকাল সকালে যাও, কেমন? আপনি আসলে একটা কি বলো? কিছু না। মেঘ আবিরের হাত ছাড়িয়ে উঠে যেতে লাগলো। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মৃদু হেসে গান শুরু করলো। ও বউ, তুমি কি আমায় ভালোবাসো না? ও বউ, কেন আমার কাছে আসো না, আসো না? আবিরের কণ্ঠে এমন গান শুনে মেঘ হাসি থামিয়ে রাখতে পারছে না। তবু গুরুগম্ভীর ভাব নিয়ে তাকিয়ে আছে। আবির আবারও বলল, ও বউ, তুমি কি রাগটা কমাবে না? ও বউ, একটু কি হাসবে না? ও এবারবার হাসি চেপে রাখতে পারল না।
মেঘের হাসতে সময় লাগলেও মেঘকে নিজের কাছে টেনে নিতে আবিরের এক মুহূর্ত সময় লাগে না। এক টানে মেঘকে শুয়ে দিয়েছে। আবিরের বাহুর উপরে মেঘের মাথা। আবির মেঘের দিকে পাশ ঘুরে শুয়েছে। মেঘের কপালের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো আলতো হাতে ঠিক করে দিচ্ছে আবির। মেঘের দুচোখ বন্ধ, হৃদস্পন্দন বাড়ছে, গলা শুকিয়ে আসছে, ঠোক গিলতে কষ্ট হচ্ছে। আবির তৎক্ষণাৎ মেঘের লালচে গালে চুমু খেলো। মেঘের শরীরের প্রতিটা কম্পন আবির উপলব্ধি করছে। হঠাৎ মেঘের কানের কাছে ঠোঁট এগিয়ে নিয়ে শুধালো, বউ, হুম। আমার শ্বশুরাব্বু এবং তোমার শ্বশুরাব্বু দুজনের খুব ইচ্ছা নানা দাদা হওয়ার। একটু আগে আমাকে বলছিলেন আমার খুব ইচ্ছে আহিয়ার আব্বু হওয়ার। তোমার কি আহিয়ার আম্মু হতে ইচ্ছে করে না? হুম।